নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি হাবড়া থানার অফিসার ইনচার্জ রাজা মুখার্জি। আজ এমন একটা অপরাধের ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যা আমাদের কর্মজীবনে আমরা প্রতিদিন দেখতে পাই, আর আপনারাও খবরের কাগজের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় প্রতিদিন দেখতে পান। এবং তা হলো জাত ভেদাভেদ, পারিবারিক সম্মান এবং ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য, যা থেকে প্রেম পরিণয়ের এক নির্মম পরিণতি। কিন্তু আজ যে ঘটনা আপনাদেরকে দেখাবো তা কঠিন মানুষের মনের হৃদয়কেও সিক্ত করে দিয়েছিল। হয়তো এই ঘটনা দেখার পর আপনাদের মনকেও ভারাক্রান্ত করে তুলবে। চলুন দেখি কি ঘটেছিল আজকের পর্বে। সাবধানে যাস বাবু, মাথা থেকে ওসব বার করে দে। একটা কথা শোন, যেটা তোর জানবি শত বাধা সত্ত্বেও তোরই থাকবে, কিন্তু যেটা তোর নয় সেটা হাজার চেষ্টা করলেও তোর হবে না। সবই তো জানি মা, কিন্তু সবকিছু এত সহজে ভুল হয়ে যেতে পারে না। সবকিছু এত সহজে মিথ্যে হয়ে যেতে পারে না মা। একটা কথা জানবি, চোখে দেখা সবকিছু সবসময় সত্যি নাও হতে পারে। তুই মনটাকে শক্ত কর। তোমরা দুজনে তখন ধরে কথাই বলে যাচ্ছ, ওইদিকে আমার স্কুলের ফার্স্ট বেল পড়ার সময় হয়ে গেল। এই দাদা চল চল, আমারও দেরি হয়ে যাচ্ছে। কাজের থেকে সোজা কিন্তু বাড়ি ফিরবি, কোথাও যাবি না। না গো মা, আজকে একটু দেরি হবে ফিরতে। ওই কাজের শেষে অশোকনগরে অফিসে যেতে হবে, ওই গত সপ্তাহের পেমেন্টটা নিতে হবে না। যাকে চলে চল দেখো, চল সাবধানে। দুর্গা দুর্গা। দাদা আজকে না কাজ থেকে ফেরার সময় একটা ক্যাম্পাস বল কিনে নিস তো। কিরে বাবা, তোর দাদা তো এখনো ফিরলো না, আমার তো খুব চিন্তা হচ্ছে। দাদা তো বলেই গেল যে আজ বাড়ি ফিরতে দেরি হবে। অমিত, অমিত, কাকিমা, অমিত কোথায় গো? 3-4 দিন ওর কোনো খবর নেই, তারপর দেখাও করতে আসছে না, কি ব্যাপার? কি দেখা করবে, সবই তো শুনেছো। হ্যাঁ, লোকের মুখে সবটাই শুনেছি, আগেই আসতাম, কিন্তু ওর মনের অবস্থাটা কি হতে পারে সেটা ভেবেই আর আসার সাহস পাইনি। সে যাই হোক, ও ফেরেনি এখনো? এখনো ফেরেনি, আমার খুব চিন্তা হচ্ছে বাবা। কিছু বলেও যায়নি? বললো তো অশোকনগরের অফিসে যাবে, একটু ফিরতে দেরি হবে। কিন্তু এর আগেও তো অশোকনগরের অফিসে গেছে, কিন্তু এত দেরি তো কোনো দিন করেনি। আমার মনে কেমন কু ডাকছে, ছেলেটার কিছু হলো না তো? কাকিমা, তুমি একদম বাজে চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। হ্যাঁ, আসলে একবার বলো যে আমি এসেছিলাম, আর কাল যেন একবার অবশ্যই দেখা করে। আচ্ছা আচ্ছা, আমি আসি তাহলে। কি পিকু, পড়াশোনা হচ্ছে? মন দিয়ে পড়ো। আমি আসি তাহলে, গুড নাইট। গুড নাইট জয় দাদা। কাকিমা, আসছি। না, সেই রাতে অমিত আর বাড়িতে ফেরে না। পরদিন সকালে অমিতের মা আর তার বন্ধু থানায় এসে একটা মিসিং ডায়েরি করে। আমরা অমিতের কর্মস্থলে যোগাযোগ করি, এমনকি অশোকনগরের অফিসে লোক পাঠাই, কিন্তু সেখানেও জানা যায় যে অমিত সেদিন অফিসেই যায়নি। এরপর 3 দিন অতিক্রান্ত হয়ে যায় এবং 3 দিন পর বনগাঁ থানা থেকে একটা মেলের মাধ্যমে আমাদের থানায় অজ্ঞাত পরিচয় মৃত যুবকের এক ছবি আসে। সেই ছবিতে দেখা যায় যুবকটির মুখ থ্যাবড়ানো, মুখ চেনাই যাচ্ছে না। একটা হাতে A+A লেখা ট্যাটু আছে, আর যুবকের বয়স আনুমানিক 20-21 হবে, যা অমিতের বয়সের সমসাময়িক। যাই হোক, এই হ্যাঁ আর নায়ের দোলাচল কাটাতে
আমরা অমিতের বন্ধু জয়কে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডেকে আনি। স্যার এমনভাবে মুখটা থেতলে দিয়েছে যে স্পষ্ট বোঝাই যাচ্ছে না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট পূজা। তোমার হাতে যে ছবিটা আছে এটা হাফ বাস্ট। একটা দাঁড়ানো ছবি থাকলে তাহলে অন্তত হাতের ট্যাটুটা দিয়ে আইডেন্টিফাই করা যেত। রাইট স্যার। বাই দ্য ওয়ে, ওই অমিতের বন্ধু জয় কখন আসবে? আমি দেখছি স্যার। রাইট। স্যার আসবো? কে? ও জয়, আরে এসো এসো। এসো বসো। কি হয়েছে স্যার, ডেকে পাঠালেন? অমিতের কোনো খোঁজ পেয়েছেন? না পাইনি, তবে পূজা দেখো তো চিনতে পারছো কিনা। এটা কার ছবি ম্যাডাম? মুখটা তো, সরি ম্যাডাম, আমি ঠিক চিনতে পারছি না। আচ্ছা এবার দেখো তো চিনতে পারছো কিনা। এই ট্যাটু তো অমিতের হাতে ছিল। আর ইউ শিওর? 100% স্যার। এই প্রথমে এটা অমিতের নামের প্রথম অক্ষর, আর এই লাভ সাইনের মাঝখানের এটা আশার নামের প্রথম অক্ষর। আশাকে? ও যাকে ভালোবাসতো ম্যাডাম। তুমি ওকে চেনো? চিনবো না স্যার? ওদের প্রেমের হাতে খড়ি তো আমাদের সামনেই হয়েছিল। আরে কিরে ভাই, সকাল সকাল চায়ের দোকানে? কি কাজ বাজ কমপ্লিট সব? আরে না রে, এই তো সবাই বেরোলাম। আর সকাল সকাল মুডটা এত খিটকে গেল না। কেন রে? বুঝলি তো, চা খাবি তো? হ্যাঁ তুমি দা দুটোকে 3টা করে দাও তো। দিচ্ছি। বল ভাই, কি কেস? আর বলিস না, সকাল সকালে একটা কাস্টমারকে ফোন করলাম পার্সেলটা দেবো বলে, সে ফোনই ধরে না। তারপর আমাকে হঠাৎ করে ফোন করে বলছে যে তার এখনই লাগবে। আমি বললাম যখন থেকে বেরিয়ে গেছি, তো যেতে যেতে আমার বিকেল হয়ে যাবে। মা শুধু বলার অপেক্ষা, আমাকে যা নয় তাই কথা শুনিয়ে দিল জানিস। ডেলিভারি করি বলে কি আমরা মানুষ হয় নাকি? আমাদের কোনো মানিজ্জত নেই। তারপর আবার কি বললাম, যদি এক্ষুনি নিতে হয় 10 মিনিটের মধ্যে নিমাইদার চায়ের দোকানের সামনে আসুন। আমি ঘড়ি ধরে 10 মিনিট ওয়েট করবো, তারপর চলে যাবো। দেখ ভাই, মাথাটা ঠান্ডা রাখ। ঠান্ডা হও না ভাই, কি দরকার আছে? একটু কুল ডাউন ব্রো। হ্যালো, কোথায় আপনি? আমি তো ওই নিমাইদার চায়ের দোকানের সামনে আছি। আপনি কোথায়? আমি তো চায়ের দোকানের সামনেই আছি। কই আপনাকে দেখতে পাচ্ছি না তো। ঘাটটা ভালো করে ঘোরান, তাহলে তো দেখতে পাবেন। তো আপনার ফোনে একটা ওটিপি গেছে, দেখুন তো। 1974। 1974। হ্যাঁ আপনি জানেন এতে কি আছে? ম্যাম, আমরা তো কাস্টমারের পার্সেল খুলে দেখি না। আর আপনি অর্ডার করেছেন, তাহলে আপনি জানবেন নিশ্চয়ই যে এর ভেতরে কি আছে, তাই না? ঠিকই বলেছেন। তবে কি জানেন, মানুষের মুখের ভাষা আর তার ব্যবহার তার শিক্ষার পরিচয়, যেটা আপনার মধ্যে নেই। হ্যাঁ ম্যাডাম, I don't know what you think of yourself, but listen. I am an honors graduate. So instead of telling me about my education and behavior, You should think about you. ভাই ভাই প্লিজ মাথা গরম করিস না, ঠান্ডা মাথা আমার কথা শোন। কাস্টমার যদি তোর নামে রিপোর্ট করে তাহলে তোর কাজটাই চলে যাবে।
তুই তো জানিস তোর এখন কাজটা কতটা জরুরি, আর কাজটা চলে গেলে পিকুর তো পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, আর কাকিমাকেও তো বাড়ি বাড়ি গিয়ে রান্নার কাজ করতে হবে। তুই কি চাস সেটা? হ্যাঁ ভাই, ঠিক বলেছ ভাই। তুই এখন মাথা ঠান্ডা রাখ, এখন কাজে যা, বিকেলে কথা হবে, ঠিক আছে? আসছি। ওদের সম্পর্কের শুরুটা ঝগড়া দিয়ে শুরু হলেও মাসখানেক বাদে সেটা ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। এই শোনো না, বলো। পরশুদিন কিন্তু সিনেমার টিকিট কেটেছে, হ্যাঁ যেতেই হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে বলে ম্যানেজ করছি। হ্যাঁ একদম। আরে তো অমিতের সাইকেল না, ছিল তো তুমি? হ্যাঁ হ্যাঁ, অমিতেরই তো। অমিতের সাইকেল এখানে, কিন্তু অমিত কোথায়? আচ্ছা, ব্যাটার ছেলে নিশ্চয়ই এখানে কোথাও একটা ঘাপটি মেরে বসে রয়েছে। তুমি একটু দাঁড়াও তো, আমি দেখে আসি। আরে তুমি কি বলো তো, এতদিন পর দেখা হলো, তুমি আবার অমিত অমিত করে চলে যাচ্ছ। প্লিজ 2 মিনিট দাঁড়াও না, 2 মিনিট আমি চেয়ে নিচ্ছি, যাবো আর আসবো। আমার কিন্তু ভালো লাগছে না। 2 মিনিট। আচ্ছা, তুমি পড়াশোনাটা ছেড়ে দিলে কেন? না ছেড়ে তো আর কোনো উপায় ছিল না। লোকের বাড়িতে কাজ করতে করতে দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল, আর ওই বয়সে এটা ভালোই বুঝেছিলাম যে আমার আর আমার ভাইয়ের জন্য আমার মা নিজের শরীরে হাজারটা অসুস্থতা নিয়েও কাজটা ছাড়বে না। কিন্তু কিন্তু মায়ের যদি কিছু হয়ে যেত, আমি আর আমার ভাই তো পুরো অনাথ হয়ে যেতাম। সেই ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি, মাকে আর হারাতে চাইনি। তোমার এই ভালো মনটার জন্যই না তোমাকে আমি এত ভালোবাসি অমিত। কিন্তু আমার একটা দাবি আছে, আর এই দাবিটা তোমাকে কিন্তু মানতে হবে। কথা দাও মানবে? কি দাবি সেটা তো বলতে হবে। কেন? দেখো, তুমি কি দাবি না বললে সেটা আমি পূরণ করবো কি করে? After all, you are the daughter of the most financially powerful family in our area. তাই তুমি যে দাবিটা করবে সেই দাবিটা পূরণ করার ক্ষমতা তোমাকে রাখতে হবে, তাই না? তুমি দেখো কি সুন্দর প্রেম করছে ওরা। তো আমরাও তো এখানে প্রেম করতে এসেছি। হ্যাঁ করতে এসেছি। শোনো না, তুমি আজকে চলে যাও, কালকে দেখা করে নেবো, ঠিক আছে? আরে চলো। যাও না, কালকে দেখা করে নেবো বলছি তো। সারাক্ষণ শুধু অমিত আর অমিত, তুমি অমিতের সাথেই থাকো। হ্যাঁ ঠিক আছে, টাটা। আরে কি হলো? হলো তো অনেক কিছু। আমার বাড়ির লোক পয়সাওয়ালা বলে তুমি প্রতিদিন এই নিয়ে আমাকে কথা শোনাবে? কেন অমিত, কেন? আচ্ছা, আমি তোমাকে হারানোর ভয় পাই খুব। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার খুব ভয় করে। হাজার ঝড়ঝাপটা আসুক অমিত, আমি তোমাকে কোনো দিনও ছেড়ে যাব না, কোনো দিনও না। আচ্ছা বলো, তোমার কি দাবি আমাকে বলো। তুমি যেমন কাজ করছো করো, কিন্তু রাতে চাকরির জন্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে হবে। বলো রাজি? ওকে ম্যাডাম, অ্যাকসেপ্টেড। ইয়েস 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 ইয়েস, আমাদের দাবিও মানতে হবে। তুই এখানে কি করছিস? কি করছি? হ্যাঁ, আমাদের সামনে অ্যাকশন দিয়ে শুরু, আর এখানে তুমি প্রেম করছো গুরু। পার্টিটা কবে দিছিস বল? ও নয়, পার্টি আমি দেব। আচ্ছা, তাহলে তো আমি বিরিয়ানি খাবো। মার মার, ভালো করে মার, ঠিকঠাক এম করে মার। শোন, আজকের বিরিয়ানির বাজিটা তুই হারছিস। ঠিক আছে, দেখা যাক। এটা দেখ, এটা দেখ। হ্যাঁ অনু, হ্যাঁ, সব দেখি, এক হাত খেলতে দে। এই বলছি, বলতো সাদা ফেলবো না কালো? সাদাটাই ফেল। সাদা না? এই দাঁড়া 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 দাঁড়া, কি হচ্ছে? ঘুটি তো পরে ফেলবি, তার আগে বল তোর হাতে এটা কি? হ্যাঁ ওই ভাই, কি লুকাচ্ছিস কেন ভাই? প্যার কিয়া তো ডর না কিয়া, লুকাচ্ছিস কেন? তা বলে পেন দিয়ে এ তো মুছে যাবে রে। শোন, যাকে ভালোবাসিস তার নামটা পাকাপাকি রাখতে গেলে এটাও পাকাপাকি রাখতে হবে। কি ভাই, ঠিক বলেছি? আরে করতে তো গেছিলাম, কিন্তু অনেক খরচ ভাই। আরে ভাই, মনের মানুষের জন্য এইটুকু তো করা যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। করতে তো চাই, কিন্তু পরের মাসে ভাই স্কুলের মাইনে দিতে হবে, সেই জন্যই। আর
নো ফিকার, তোর মন যখন চেয়েছে তখন তো হবেই। অবশ্যই। এক্ষুনি চল। এক্ষুনি? হ্যাঁ। কোথায়? আরে আমার একটা বন্ধু আছে, ও বাড়িতে বসে হেভি ট্যাটু বানায়, পুরো কালারফুল ট্যাটু করে দেবো রে। আর খরচটা কে দেবে শুনি? আমার দাদু? আরে ঠিক আছে, তোর ভালোবাসার জন্য নয়, আমার তরফ থেকে এটা গিফট রইল, ঠিক আছে? চল। ও অনুপ ভাই, তুইও চল। চল, যাচ্ছি তো। তোর মালার জন্য না হয় তোর হাতে একটা ট্যাটু করিয়ে দিই। ভেবেছিস নাকি? না আমি ওসবে নেই। ট্যাটু করি আর বাড়িতে গেলে ঝাড় খাই। না চল। সেটা তো দুজনের মধ্যে না সব ঠিকই চলছিল, কিন্তু একদিন অমিত খুব চিন্তিত মুখ নিয়ে এসে বলল, ধর। এবার বল, তোর এই চোখের নিচে কালো দাগটা কি করে হলো? আরে ওই ট্রেনে একজনের কোনই লেগে গেছিল। অমিত, তুই মিথ্যে কথাটা অন্য কাউকে বলবি, ওটা তুইও ভালো করে জানিস যে ওটা কোনই লাগার দাগ নয়। এবার সত্যিটা খুলে বলতো, কি হয়েছে? কাল রাতে কাজ থেকে ফেরার পথে যখন আমি সাইকেল নিয়ে আসছিলাম, তখন কিছু লোক আসে। আমি প্রথমে জানতে পারিনি যে তারা কারা। তারপর এটা টেলার ছিল, এর পরেও যদি তুই আসার পিছু নিয়েছিস, বা কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেছিস, হাড় গোড় ভেঙে বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবো। এমন ভাবে ভাঙবো যাতে সারাটা জীবন হাড় জোড়া লাগাতে সময় চলে যায়। কথাটা মাথায় রাখিস। আমি আশাকে ভালোবাসি। কি বললি? আমি আশাকে ভালোবাসি। আবার বল। আমি আশাকে ভালোবাসি। ভালোবাসি? হ্যাঁ, ভালোবাসি। হ্যাঁ, ছাড়। লোকজন আসছে। শোন, আমরা কিন্তু জানি তোর বিধবা মা আর ছোট ভাইয়ের একমাত্র সম্বল কিন্তু তুই। এর পরেও যদি আশার আশেপাশে তোকে দেখেছি, আজ হাতে মেরেছি, কাল বি টাইপ চার্জার সি টাইপ জ্যাকে গুঁজে দেবো। চল দাদা। ছাড়বো না, আমি আশাকে ছাড়তে পারবো না। তুই আশাকে জানিয়েছিস? হ্যাঁ, আমি ওর সাথে দেখা করে ফিরছি। কি বললো? ও বললো, দেখি সরি, আমার জন্য তোমাকে এত মার খেতে হলো। কেবল আমার কিচ্ছু হয়নি, আর তোমার জন্য এটুকু সহ্য করতে পারবো না আমি? বাড়িতে আমাকেও মা অনেক মেরেছে। দাদা, ভাই, বৌদি সবাই মিলে ঠিক করেছে আমার বিয়ে দিয়ে দেবে। পাত্র দেখাও শুরু করে দিয়েছে। কি হলো? কথাটা শুনে মন খারাপ হয়ে গেল? আমি তোমাকে কোনো দিনও ছেড়ে যাব না। কিন্তু ওরা যদি তোমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেয়, তখন তুমি কি করবে? তখন কি তুমি কিছু করতে পারবে? সেটা হয়তো আমি আটকাতে পারবো না, কিন্তু এটার সমাধান একটাই। তুমি যদি সাহস জোগাতে পারো, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি শুধু একবার বলো আমাকে কি করতে হবে। চলো আমরা বিয়ে করে নিই। এসব তুমি কি বলছো? তুমি আদৌ সবকিছু ভেবে বলছো তো? আমি সবকিছু ভেবে চিন্তেই বলছি। এটাই একমাত্র পথ। তুমি ভেবে দেখো আমাকে বিয়ে করবে কিনা।
যদি মনে করো সারা জীবন আমার সঙ্গে থাকবে, আমাকে অন্য কারোর হতে দেবে না, তাহলে এবার সিদ্ধান্ত নেওয়ার পালা তোমার। আমার তো মনে হয় আশা একেবারে ঠিক কথাই বলছে। তুইও বলছিস? হ্যাঁ বলছি। তুই যদি সত্যি আশাকে মন থেকে ভালোবাসিস তাহলে। কিন্তু আমার যে রোজকার, তাতে করে তো। দেখ অমিত, আমার মা বলে সংসার যদি সুখের হয়, যে চালে দুজনের খাওয়া হয় সেই চালে তিনজনেরও খাওয়া হয়ে যায়। আর আশা তো তোর বাড়ির সবটা জেনেই তোকে বিয়ে করতে চাইছে। আচ্ছা, ওরা কি বিয়েটা শেষ পর্যন্ত করেছিল? হ্যাঁ স্যার, করেছিল। কিন্তু আশা বেশি দিন অমিতের বাড়িতে থাকতে পারেনি। কেন? কি করে পারবে ম্যাডাম? আশার বাড়ির ছলনার কাছে অমিত আর অমিতের মা হার মানতে বাধ্য হয়েছিল। কিরকম? আশার বাড়ির লোক অমিতকে ফোন করে জানায় যে তারা নাকি নিজেদের ভুল বুঝতে পেরেছে, আর তাই তারা অমিতের বাড়িতে আসছে। অমিত আমাকে ফোন করে রিকোয়েস্ট করলো আশার বাড়ির লোক বাড়িতে আসলে আমি যেন সেই সময় অমিতের বাড়িতে থাকি। তাই আমি গেলাম। একটু নিন। এসবের আবার কি দরকার ছিল দিদি? তা বললে কি হয় দিদি, প্রথমবার এসেছেন, আমাদের কুটুম হন আপনারা। কিন্তু আমরা মেয়ের শ্বশুরবাড়ির কিছুই মুখে দিই না। কিন্তু আপনারা কিছু মুখে না দিলে ওদের দুজনের যে অমঙ্গল হবে। আগে তো শাস্ত্রমতে কুটুম হই, আর শাস্ত্রমতে ওদের বিয়েটা দিই, তারপর আপনাকে আর বলতেই হবে না, একেবারে পাত পেরে বিনা আমন্ত্রণে খেয়ে যাব। আশা চল, দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাব আমি? ও মা, দেখো কাণ্ড। দিদি, আপনি ওকে কিছু বলেননি? ও ঠিক আছে, আমি বলে দিচ্ছি মা। দেখো আশা, তোমার বাড়ির একটা সুনাম আছে যেটা তোমাদের এই কাজের জন্য নষ্ট হয়েছে। আর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তোমাদের বিয়ের খবরটা জেনে গেছে। তাই সবাই যখন জেনেই গেছে, আর তুমিও তোমার ভালোটা ভেবে সিদ্ধান্ত নিয়েছো অমিতের সাথে থাকবেই, তাহলে আমরা এবার শুধু শুধু তোমাদের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিই? আর তাছাড়া আমরা আর তোর দাদারা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তোদের হিন্দু শাস্ত্র মতে বিয়ে দেব। কিন্তু ওদের বিয়ে তো মন্দিরে হিন্দু মতে শাস্ত্র মেনেই হয়েছে। হয়তো হয়েছে, কিন্তু আচারবিধি কি মেনে হয়েছে? আর আচারবিধি না মেনে বিয়ে করলে সেই বিয়ে বিয়ে বলে গণ্য করা হয় না। মাসিমা, আপনি কি বলেন? তুমি একদমই ঠিক বলেছো। তাছাড়া দিদি, ও আমাদের পরিবারের একমাত্র কন্যা, আমরা চাইবো যে ওর একটা ধুমধাম করে বিয়ে হোক। আর দাদারাও চায় যে অমিতের সাথে ধুমধাম করে বিয়েটা দিতে। ও বৌমা। হ্যাঁ মা। অমিত, একবার এইদিকে এসো দেখি, আংটির মাপটা নিই। কি হলো? এইদিকে এসো। দাঁড়াও অমিত, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, ঘরে এসো। মা, তোমার কি ইচ্ছে? দেখো মা, বাড়ির লক্ষ্মী একবার বাড়িতে এলে কেউ কি তাকে বাড়ির বাইরে বের করতে চায়? কিন্তু তোমার বাড়ির লোকের কথাটাও তো ফেলে দিতে পারছি না। প্রত্যেকটা বাবা মারই তাদের ছেলে মেয়েদের নিয়ে একটা স্বপ্ন থাকে বৌমা। আর
তাছাড়া ওনারা তো বলছেন ধুমধাম করে শাস্ত্র মেনে তোমাদের বিয়ে দেবে। আমি রাজি না হয়ে কিভাবে পারি বলো? আর দিদি, সামনেই যে বিয়ের ডেটটা আছে, ওই ডেটেই আমি ওদের বিয়েটা দিতে চাই। আপনি আপত্তি করবেন না কিন্তু? চল আশা, যাই তাহলে। বৌদি, খুব না খিদা পেয়েছে, খেতে দাও না। দিচ্ছি বাবা। আশা চল। তুমি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ বৌদি? দাদা, বৌদি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছে? পিকু, পিকু এদিকে আয় বাবা, এদিকে আয়, আমি বলছি আয়। শোনো শোনো, বৌদি তার বাপের বাড়ি যাচ্ছে, আবার চলে আসবে শোনা। আসি তাহলে। চল আশা। আমার মনে হয় বিষয়টা ভালো হলো না। আমার ধারণাটাই শেষ পর্যন্ত ঠিক হলো স্যার। আশা সেই যে গেল আর ফিরল না। আশার বাড়ির লোক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আশাকে তাদের সঙ্গে নিয়ে যায়। এরপর অমিত আর আশার সঙ্গে দেখা করতে যায়নি? গিয়েছিল তো ম্যাডাম, কিন্তু আশার বাড়ির লোক অমিতকে বলে আশা নাকি ভুল করেছে, ও নাকি এই সম্পর্ক আর রাখতে চায় না। এমনকি স্যার আশাও অমিতকে একই কথাই বলেছিল। ওই ঘটনার পর থেকে আমি যতদূর জানি স্যার, ওদের দুজনের মধ্যে কোনো রকম সম্পর্ক যোগাযোগ কোনোটাই নেই। কিন্তু স্যার আমার মন বলছে এই অমিতের মৃত্যুর পিছনে হোক বা না হোক, কোনো না কোনোভাবে আশার বাড়ির লোক যুক্ত আছে স্যার। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। তদন্তের স্বার্থে কিন্তু তোমাকে আবার থানায় ডাকতে পারি। আরেকটা কথা, তোমার ফোন নাম্বারটা আর অনুপ, অমিত এবং যদি আশার ফোন নাম্বারটা তোমার কাছে থাকে তাহলে পাশের ঘরে দিয়ে যাও। ঠিক আছে স্যার, আসছি স্যার। ওকে, আসছি ম্যাডাম। ম্যাম। ওকে, তুমি যাও। হ্যাঁ, পূজা দেখো। স্যার, ওই ট্যাটু হাতওয়ালা ব্যক্তির পোস্টমর্টেম রিপোর্ট। তো রিপোর্ট কি বলছে? স্যার, মৃত্যুটা হয়েছে আনুমানিক 10টা থেকে 10:30টার মধ্যে। বডিতে একাধিক আঘাতের চিহ্ন। আর মৃত্যুর কারণ স্যার অতিরিক্ত রক্তক্ষরণ এবং কার্ডিয়াক অ্যারেস্ট। দেখো পূজা, জয়ের কথার সত্যতা যাচাই করতে আমার মনে হয় তুমি একবার অমিতের এলাকায় আর আশার এলাকায়, দুটো এলাকাতেই লোকজনের সঙ্গে কথাবার্তা বলো। আর পারলে অমিতের মায়ের সঙ্গে একবার যোগাযোগ করো। আর শোনো, ওই জয় যে নাম্বারগুলো দিয়ে গেল, ওই নাম্বারগুলোর কল ডিটেলস বার করো। ঠিক আছে স্যার। জয়ের কথা সত্যতা যাচাই করতে আমরা দুই এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পারি জয়ের প্রতিটা কথা সত্যি। এদিকে মায়াদেবীর কাছ থেকে জানতে পারি আশা আর অমিতের বিয়ের কথা, বিয়ের পরবর্তী ঘটনার কথা। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, অমিতকে এই রকম নৃশংসভাবে হত্যা করলো কে? তাহলে জয়ের ধারণাই কি সঠিক? অমিতের মৃত্যুর পেছনে আশার বাড়ির লোকের হাত আছে। আমরা আশার বাড়িতে যাই, কিন্তু তাদের কাউকেই দেখতে পাই না। অমিতের মৃত্যুর 2-3 দিন পরে আশার বাড়ির লোকজন আশা সমেত উধাও হয়ে যায়। তাই জয়ের কথায় আমাদের মনে যে শঙ্কা তৈরি হয়েছিল আশার বাড়ি সপরিবারে উধাও হয়ে যাওয়ার ঘটনায়, সেই শঙ্কায় তাদের দিকে অমিত হত্যার তীরের নিশানা তাক করলো। আমরা আশার বাড়ির লোকজনদের খোঁজ খবর করি। অবশেষে অমিতের মায়ের কাছ থেকে জানতে পারি আশার মামার বাড়ি ব্যারাকপুরে। সেখানে যাই, আশার সন্ধান পাই, কিন্তু তার বাড়ির লোকজনদের কোনো হদিশ পাই না। এদিকে আশাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তার মামার বাড়ির লোকজনদের কাছ থেকে বাধাপ্রাপ্ত হই। তাই বাধ্য হয়ে আশাকে থানায় তুলে নিয়ে আসি জিজ্ঞাসাবাদ করার জন্য। প্রায় 8 ঘন্টা হয়ে গেল, তুমি কিছুই বলছো না। দেখো, তোমার কিন্তু কোনো ভয়ের কারণ নেই। আমাকে তুমি দিদি মনে করে সবটা বলতে পারো।
বলো বলো, কি হয়েছিল বলো। বলো। আমার বাড়ির লোক আমাকে নিয়ে যেতে এসেছে, তুমি কি চাও বলো। আমি আর কি চাইবো বলো? তোমার বাড়ির লোক যদি সত্যি আমাদের সম্পর্কটা মন থেকে মেনে নেয়, আর ওরা যেটা চাইছে যদি সত্যি সেটা মন থেকে চায়, তাহলে তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না, তাই না? কিন্তু আমি আমার বাড়ির লোককে একদম বিশ্বাস করি না। কেন? এত কিছুর পরও তুমি জিজ্ঞেস করছো কেন? তোমার সঙ্গে সম্পর্ক আছে জানার পর থেকে আমাকে কত কথা শুনিয়েছে, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে, এমনকি অন্য জায়গায় আমার জন্য সম্বন্ধ ঠিক করেছে, তোমার গায়ে হাত দিয়েছে, তোমাকে মারার হুমকি পর্যন্ত দিয়েছে। এরপরেও আমি ওদেরকে কিভাবে বিশ্বাস করব? আর তাছাড়া ওরা আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য যে কোনো রকম মিথ্যে কথা বলছে না, সেটাই বা কি করে বুঝবো? না না, ওদের কথায় আমার সায় নেই। মানুষ মাত্রই ভুল হয় আশা। আর তাছাড়া আমি আমার মায়ের কাছে থেকে মায়ের স্নেহ পাবো, আর তোমার পরিবার থাকা সত্ত্বেও তুমি সেই স্নেহ থেকে বঞ্চিত হবে, সেটা তো হয় না, তাই না? বরং আজ যদি আমরা ওদের কথা মেনে নিই, তাহলে তুমিও তোমার পরিবারের স্নেহ থেকে বঞ্চিত হবে না। আফটার অল সবাই মিলে একসাথে মিলেমিশে থাকার নামই তো পরিবার, তাই না? সত্যি বলতে আমিও মন থেকে তাই চাই, কিন্তু আর কোনো কিন্তু নয় আশা। সত্যি বলতে আমিও একটু ভয় ভয় ছিলাম, তোমার বাড়ির লোক কখন কি করে বসে। কিন্তু আজ যখন ওরা নিজেদের ভুল বুঝতে পেরে এখানে এসেছে সবকিছু মিটিয়ে নিতে, তখন আচ্ছা বাবা, বুঝেছি, তোমার আবার বিয়ের পোশাক পরার শখ হয়েছে, তাই তো? ধুর পাগলি। আচ্ছা বলছি, ওরা কিন্তু আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে, এবার চলো। চলো। তারপর অমিতের কথা মেনে নেওয়াটাই আমার সব থেকে বড় ভুল ছিল। আমি জানতাম আমাকে একবার ওরা বাড়ি নিয়ে যেতে পারলে আর এখানে ফিরতে দেবে না। তুমি অমিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করোনি? চেষ্টা করেছিলাম, কিন্তু কোথায় যাচ্ছ তুমি? অমিতের বাড়িতে। কি? ওই ভিকিরিটার বাড়িতে? বৌদি, মুখ সামলে কথা বলো, ওটা আমার শ্বশুর বাড়ি। কিসের বাড়ি? মা আপনি দেখুন, আপনার মেয়ের শ্বশুর বাড়ি যাবার খুব শখ, তা আপনি যেটা বলতে এসেছেন সেটা বলে দিন। শোন মা, আমরা তো সম্বন্ধ দেখছি, ওরা এক্ষুনি এসে পড়বে, তৈরি হয়ে নে মা। কি? তার মানে অমিতের মাকে তোমরা যে কথা দিয়েছিলে সে সব কিছু মিথ্যে ছিল? কি হলো বৌদি, চুপ করে আছো কেন? বলো। তুই কি ভেবেছিলিস ওই হাতার বাবার সাথে তোকে বিয়ে দেবে আর তোর দাদারা সেটা মেনে নেবে? তুমি কোন সব খাওয়া দাওয়া ঘরের লোক? হ্যাঁ, আমার দাদাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে এই বাড়ির বউ হয়েছে, তাই তোমার মুখে এইসব কথা মানায় না।
চলে যাব। ও যেখানে যেতে চায় সেখানে ওকে যেতে দাও মা। কি বলছো ঠাকুরপো? তোমার মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ আমি ঠিকই বলছি বৌদি। মা তুমি ওকে যেতে দাও। ওর জন্য যা যা বদনাম হওয়ার তা সবই তো হয়ে গিয়েছে। কেন আবার কি হলো? তুই তো গেছিলি যারা আজকে ওকে দেখতে আসবে তাদের আনতে। হ্যাঁ গিয়েছিলাম মা, কিন্তু আমার যাওয়ার আগে না ওরা বাস স্ট্যান্ডে চলে এসেছিল। তারপর আমার যখন দেরি হলো তখন ওরা আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করলো আমাদের বাড়ির রাস্তা, কিন্তু তারই মধ্যে একজন তোমার গুণধর্মের সমস্ত কীর্তিকলাপ সব ফাঁস করে দিল। আর ওরা আমাকে ফোন করে যা না তা কথা বললো। যেটা সত্যি সেটাই শুনেছে। সত্যিকে কখনো ধামা চাপা দিয়ে লুকোনো যায় না। শুনলে ঠাকুরপো, শুনলে? আমাদের মান সম্মান কোনোটাই ওর গায়ে লাগে না। সবটা ওই মাথা সিঁদুরের জন্য হয়েছে। ঠিকই বলেছো বৌদি, এই মাথার সিঁদুরই যত নষ্টের করে। এটাকে আমি আজ মুছাই দেবো। মা চলুন। আজ তো শুধু তোর মাথার সিঁদুর মুছেছি, এরপর যদি বাড়াবাড়ি করেছিস না, এরপর অমিতের নাম এই পৃথিবী থেকে চিরদিনের জন্য মুছে দেবো। এরপর ওরা আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে এক প্রকার আমাকে গৃহবন্দী করে দেয়। আমার মোবাইল ফোনটাও ওরা ছিনিয়ে নিয়েছিল। অমিতের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর প্রচুর টাকার প্রলোভন দেখিয়ে ওরা অন্য একজনকে আমার সাথে বিয়ে করার জন্য ঠিক করে। এই কথা জানার পর আমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলাম। আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। খবরটা অমিতের কানেও যায়। হসপিটাল থেকে ফেরার ঠিক পরের দিনই অমিতকে নিয়ে আমার বাড়িতে আবার ঝামেলা হয়। আর সেই দিনই তুই আমাদের কথা শুনবি না, তাই তো? আমার তো মনে হয় তোমাদের বোঝা উচিত ছিল আমি কি চাই। দেখ, তুই খুব ভালোভাবে জানিস যে আমরা কি চাই, আর আমরা যেটা চাই সেটা তোকে মানতেও হবে এবং করতেও হবে। আমার সাথে জোর করলে যে কি হতে পারে সেটা নিশ্চয়ই এতদিনে তোমরা ঠিক বুঝে গেছো। আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না, তাহলে কিন্তু এবার ঘুমের ওষুধ খাবো না, সোজা গলায় দড়ি দেবো। বাহ, তুই শুধু নিজের টুকুই বুঝবি, একবারও আমাদের সম্মানের কথা ভাববি না। সেটা ভাবলে কি এইসব কাণ্ড করতো? তোমরা বেকার বেকার নিজেদের মুখ খারাপ করছো। আবার কি হলো সময়? আমি যাচ্ছি। শোন শোন মা, শেষবারের মতো তোকে বোঝাচ্ছি, কিন্তু তুই নিজের ভালোটা একবার বোঝ। এ কি তুমি? তোমার সাহস তো কম নয়, এখানে এসেছো। কে বৌমা? কে আবার? যে আমাদের পরিবারে শান্তি নষ্ট করছে সে। আশা, আশা, অমিত, একদম যা। ছাড়ো, ছাড়ো আমাকে। বৌদি, তোমরা আশাকে সামলাও। দাদা চল আমরা ওকে দেখি। আমি যাবো না। দাদা, দাদা ছাড়ো রে। আসো, ছাড়ো। ওরে ওমা, ওরে ছেড়ে দে। ছেড়ে দে, ওকে মারছিস কেন? ছাড়ো আমাকে। বিক্রির ছেলে আমার মাকে তো বিয়ে করবি? দাদা, আমি তোর ভয় করছি। আর ও বেঁচে থাকলে আমাদের সব ঝামেলা বেঁচে থাকবে।
কুল ডাউন প্লিজ, একটু শান্ত হও। তোমাকে একটা শকিং নিউজ দিতে আমরা বাধ্য হচ্ছি। অমিতের ডেড বডিটা আমরা বনগাঁ সীমান্ত থেকে খুঁজে পেয়েছি। আমি একবার ওকে শেষ দেখা দেখতে চাই। ওর বডিটা পোস্টমর্টমে পাঠানো হয়েছে। আপনার পোস্টমর্টম তুমি নিশ্চয়ই ওর বডিটা দেখতে পাবে, কিন্তু আমরা অমিতের খুনিদের ধরতে চাই। আশা, তুমি বলো তোমার মা, দাদা আর বৌদিরা কোথায়? আমাকে মামার বাড়িতে রেখে ওরা নদিয়ায় এক আত্মীয় রয়েছে, সেখানেই চলে যায়। তুমি সেখানকার ঠিকানা জানো? জানি। আশার থেকে পাওয়া নদিয়ার ঠিকানা ধরে আমরা আশার মা, বৌদি এবং 2 ভাইকে গ্রেপ্তার করি। অমিত খুনের প্রত্যক্ষদর্শী আশা এবং তার বয়ান আদালতে অপরাধীদের চরম শাস্তি প্রদান করে। আমরা জানি না যে ভবিষ্যতে আশা অমিতের মৃত্যুর শোকের ছায়া থেকে কিভাবে বেরোতে পারবে, হয়তো সময় তার উত্তর দেবে। কিন্তু অমিতের মা, তার ভাই, তাদের কি হবে? তাই আজকের পর্বের শেষে এটাই বলবো, সাবধানে থাকুন, সতর্ক থাকুন, কারণ যে কোনো মুহূর্তে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারে অপরাধীরা। তাই সাবধান হও বাংলা।